প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। আশা করি ভালো আছো। আমরা আজকে যে ক্লাসটা অংশগ্রহণ করব তোমাদের পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপের তৃতীয় ক্লাস। এর আগে আমরা আরও দুইটি ক্লাস করেছি। এই দুইটি ক্লাসে আমি আবার একটু স্মরণ করে দিতে চাই যে এই দুইটি ক্লাসে আমরা কী কী আলোচনা করেছি। আমরা বিগত যে দুইটি ক্লাস করেছি আলোচনা হয়েছে প্লবতা, আর্কিমিডিসের নীতি আলোচনা হয়েছে, প্লবতা আলোচনা হয়েছে, আর্কিমিডিসের নীতি আলোচনা হয়েছে। তারপরে আমরা বস্তুর ভাসন নিমজ্জন, তারপরে আমরা আলোচনা করেছি আপেক্ষিক গুরুত্ব। এই বিষয়গুলো আমরা বিগত দুটি ক্লাসে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আমরা একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, একটা উদ্দীপক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আর এই উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন আছে। আমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় এবং এই জাতীয় প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা এই অংশটা একটু মুছে দেই। আমরা এই উদ্দীপকে কি দেখতে পেলাম? এই উদ্দীপকে দেখতে পেলাম যে এই একটা সিলিন্ডার এবং আরেকটা সিলিন্ডার। আমরা এটা সিলিন্ডার C1, আমরা এটাকে C2 দ্বারা প্রকাশ করে দিলাম। এই সিলিন্ডারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 0.09 মিটার স্কয়ার, আর এই সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 2.7 মিটার স্কয়ার। এখানে বল প্রযুক্ত করা হয়েছে 500 নিউটন। আর এই C2 সিলিন্ডারে F2 আমরা বল, এখানে উদ্দীপকে কোনো বল দেখতে পাইনি। আর এখানে এই বল প্রযুক্ত হওয়ার ফলে সিলিন্ডারটি যতটুকু নেমে গেল সেটা হচ্ছে এই পিস্টন, এখানে পিস্টন আছে, এখানে বড় সিলিন্ডারের পিস্টন। এই পিস্টনে বল প্রযুক্ত হওয়ার ফলে নেমে গেল 5 সেন্টিমিটার। এই হচ্ছে উদ্দীপক, যে দুটি সিলিন্ডার যাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে এবং প্রথম সিলিন্ডারে বল প্রযুক্ত হওয়ার ফলে সেটি নেমে গেল 5 সেন্টিমিটার। এই পর্যন্ত উদ্দীপকের বক্তব্য। আমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, যে F2 এর মান নির্ণয় করতে হবে। তথ্যানুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা এই বিষয়টি গাণিতিকভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমি আবার বলি যে বল নির্ণয় করতে হবে F2, অর্থাৎ ছোট পিস্টনে F1 বল প্রযুক্ত হওয়ার ফলে বড় পিস্টনে অনুভূত বল, কতটুকু বল সে অনুভব করবে সেই বলটি আমরা নির্ণয় করব। তারপরে আমরা উভয় পিস্টনে যে কাজ হয়েছে, কাজের পরিবর্তন হয়েছে কিনা, বা অর্থাৎ এই পিস্টনে যতটুকু কাজ হয়েছে, আমরা যদি W1 দিই আর এই পিস্টনে যতটুকু কাজ করা হয়েছে, অর্থাৎ এই কাজের ফলে যতটুকু কাজ হয়েছে W2, এই W1 এবং W2 পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ এখানে বল প্রযুক্ত হওয়ার ফলে যতটুকু এই যে পিস্টনের সরণ ঘটেছে, এখান থেকে আমরা কাজ বের করে ফেলব। এই বল C2 সিলিন্ডারে যে পিস্টন লাগানো আছে সেখানে ক্রিয়া করবে। এর ফলে এই যে পিস্টন সেটা কতটুকু উঠবে আমরা নির্ণয় করব, আর কতটুকু বল এখানে ক্রিয়া করলো নির্ণয় করার পরে আমরা দেখব যে কতটুকু কাজ হয়েছে। এই কাজ অর্থাৎ W1 এবং W2 সমান কিনা এই বিষয়টি আমাদেরকে আজকে দেখতে হবে। তো প্রথমে আমরা চলে আসি 1 নং প্রবলেম নিয়ে, F2 এর মান। তো আমরা জানি, আমরা এর আগের ক্লাসে সিলিন্ডারের আমরা আরো অঙ্ক করেছি।
এই আমরা জানি একটা সূত্র F2 ডিভাইডেড বাই F1 ইকুয়ালস টু A2 ডিভাইডেড বাই A1। এই একটা সূত্রের সাথে তোমরা পরিচয় আছে যে F2 ডিভাইডেড বাই F1 ইকুয়ালস টু A2 ডিভাইডেড বাই A1। তো এই উদ্দীপক থেকে আমরা কি কি পেতে পারি? এই উদ্দীপক থেকে আমরা পেতে পারি A1 এর মান। A1 কত? 0.09 মিটার স্কয়ার। A2 হচ্ছে 2.7 মিটার স্কয়ার। তারপরে আরেকটা রাশি আমরা পেলাম, সেটা হচ্ছে F1 বল, প্রযুক্ত বল F1 সমান 500 নিউটন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে যে প্রশ্ন থাকবে, প্রশ্নটা উদ্দীপকটা ভালো করে দেখব যে এই উদ্দীপকে কি কি তথ্য দেয়া আছে। তো তথ্যগুলো দেখে তারপরে সমাধানে যাব। তো আমাদেরকে বলা হয়েছে F2 নির্ণয় করার জন্য। তো F2 নির্ণয় করার জন্য আমাদের পদার্থবিজ্ঞানে এই সূত্রটা আমরা পাই F2 নির্ণয় করার জন্য। এখন আরো সূত্র থাকতে পারে, আমরা ক্ষেত্রফল যদি না দেয়া থাকতো তাহলে আমরা তো অন্য সূত্র প্রয়োগ করতাম। ক্ষেত্রফল না দেয়া থাকলে আমরা যদি সেটার ব্যাস দেয়া থাকতো সিলিন্ডারের, বা ব্যাসার্ধ দেয়া থাকতো, তাহলে আমরা ব্যাস এবং ব্যাসার্ধের সূত্র প্রয়োগ করতাম, ক্ষেত্রফল সরাসরি আমরা লিখতাম না। যেহেতু ক্ষেত্রফল দেয়া আছে সেহেতু আমরা A2 বাই A1 লিখে ফেলছি। যদি এখানে A1 না দিয়ে ব্যাস বা ব্যাসার্ধ R দেয়া থাকতো, তাহলে আমরা ক্ষেত্রফল A1 সমান লিখতাম পাই R1 স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফল বার করতাম, তারপরে আমরা বল বার করতাম। তো ঠিক আছে, আমাদের যেহেতু এখানে ক্ষেত্রফল দেয়া আছে, আমরা একটু দেখি। তো বা এখান থেকে আমরা কি লিখতে পারি? F1 এর মান, বা আমরা কি লিখতে পারি? F2 ইকুয়ালস টু A2 ডিভাইডেড বাই A1 ইন্টু F1। আমরা সূত্রটা বিন্যাস করে ফেললাম। তো এবার আমাদের যে মানগুলা দেয়া আছে উদ্দীপকে, আমরা এখানে লিখে দিয়েছি, এই মানগুলা দেয়া আছে, আমরা এই মানগুলো বসাবো। আমরা A2 এর মান 2.7 ডিভাইডেড বাই 0.09 ইন্টু 500। এই মানগুলো বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো, আমরা যদি ক্যালকুলেশন করি সেই মানটা পাবো 15 ইন্টু 10 কিউব। এই মানটা আসে অর্থাৎ 15,000। এই মানটা আসে 15,000। বা আমরা যদি এভাবে লিখি, এই লিখে ফেললাম 15,000, সেটাকে যদি বৈজ্ঞানিক সংখ্যা প্রকাশ করি 15 ইন্টু 10 কিউব। বলের একক হচ্ছে নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টি এখানে পেলাম যে ছোট পিস্টনে F1 অর্থাৎ 500 নিউটন বল প্রয়োগ করলে পরে বড় পিস্টনে এই বলের অনুভূত বলের পরিমাণ হবে 15,000 নিউটন। এই বা 15 ইন্টু 10 কিউব নিউটন বা 15,000 নিউটন। তো এভাবে আমরা কোন পিস্টনের বল দেয়া থাকলে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া থাকলে, আমরা অন্য পিস্টনে অনুভূত বল নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে অনুভূত বল দেয়া থাকতো, যে এটা যদি দেয়া থাকতো যে 15,000 নিউটন, তাহলেও আমরা প্রযুক্ত বল নির্ণয় করতে পারতাম। এই 15,000 নিউটন যদি দেয়া থাকতো, তাহলে আমরা প্রযুক্ত বল নির্ণয় করতে পারতাম। অর্থাৎ প্রযুক্ত বল আমরা এখান থেকে F1 বের করে ফেলতাম, আর F1 দেয়া ছিল, আমরা F2 বের করে ফেলছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে দুটি পিস্টন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া থাকলে, প্রযুক্ত বল দেয়া থাকলে অনুভূত বল বের করতে পারবো, অথবা অনুভূত বল দেয়া থাকলে প্রযুক্ত বল বের করা যাবে, অথবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। আমরা যদি বল দেয়া থাকতো
এই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, আমাদেরকে যদি বলা হতো যে C2 এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হতো, তাহলে এই সূত্রের মাধ্যমে অর্থাৎ A2 আমরা নির্ণয় করতাম। যদি বলা হতো যে C1 এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, অর্থাৎ A1 নির্ণয় করো, A2 দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে A1 বের করে ফেলতাম। অর্থাৎ এই যে আমরা সমীকরণ, এই সমীকরণের যে কোনো তিনটি রাশির মান দেয়া থাকলে আমরা চতুর্থ রাশিটির মান বের করতে পারবো। অর্থাৎ এখানে F1 যদি দেয়া থাকে, F2 যদি দেয়া থাকে, F1 দেয়া থাকে, A1 দেয়া থাকলে আমরা A2 বের করে ফেলবো। যদি A2 দেয়া থাকে, বাকি এই দুইটা আছে, A1 বের করা যাবে। অর্থাৎ যে কোনো তিনটা দেয়া থাকলে চতুর্থটা আমরা বের করে ফেলবো আমাদের এই সূত্রের বিন্যাসের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে এই জাতীয় প্রবলেম থাকলে এই প্রবলেম থেকে কিভাবে বল, কিভাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এবার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না দিয়ে যদি বলে যে এই পিস্টনের, অর্থাৎ এই পিস্টনের ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ নির্ণয় করো, অর্থাৎ এখানে যদি বলতো যে R1 নির্ণয় করো, যেখানে R1 হচ্ছে C1 সিলিন্ডারের ব্যাসার্ধ, তো আমরা কি করতাম, আমরা A1 নির্ণয় করতাম। এখানে এই সূত্রের মাধ্যমে আমরা A1 নির্ণয় করতাম। A1 নির্ণয় করে আমরা ক্ষেত্রফল, অর্থাৎ ব্যাসার্ধ এবং ক্ষেত্রফলের যে সম্পর্ক, সেই সম্পর্ক লিখে আমরা R1 এর মান নির্ণয় করতাম। তো আমরা বুঝতে পারলাম যে এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। যদি বলে ব্যাস নির্ণয় করো, তাও নির্ণয় করা যাবে। ব্যাসার্ধ নির্ণয় করার পরে 2 দিয়ে ব্যাসার্ধকে গুণ দিলে আমরা ব্যাস নির্ণয় করে ফেলবো। অর্থাৎ এখানে যদি R1 হয়, আমরা জানি A1 = πr1 স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা R1 এর মান নির্ণয় করে ফেলবো। যদি ব্যাস নির্ণয় করতে বলা হয়, যে না ব্যাস নির্ণয় করো, D নির্ণয় করো ছোট পিস্টনের, তারপর আমরা কি করব, যে D1 = 2R1, অর্থাৎ এই ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ দিলে ব্যাস পাবো। তো এই উদ্দীপক থেকে আমরা অনেক সমাধান বের করতে পারি। বল নির্ণয় করতে পারি যে কোনো পিস্টনের, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যে কোনো পিস্টনের, ব্যাসার্ধ নির্ণয় করতে পারি যে কোনো পিস্টনের, ব্যাস নির্ণয় করতে পারি যে কোনো পিস্টনের। তো এবার আমরা চলে যাব আমাদের 2 নং সমস্যায়। তো 2 নং সমস্যায় আমরা যে সমস্যাটা, সেটা হচ্ছে যে তত্ত্ব অনুসারে উভয় পিস্টনের কাজের পরিবর্তন হয়েছে কিনা। আমরা প্রথমে এই পিস্টনে কতটুকু কাজ হয়েছে আমরা নির্ণয় করতে পারি। তোমরা জানো কাজ W = Fs। আমরা একটা সূত্র জানি, F দিয়ে বল বোঝানো হয়, S দিয়ে সরণ বোঝানো হয়। অর্থাৎ বল এবং সরণের গুণফলই হচ্ছে কাজ। আমি আবার বলি, বল এবং সরণের গুণফলই হচ্ছে কাজ। তো আমরা W = Fs এই সূত্র দিয়ে কাজের মান নির্ণয় করেছি এবং করতে পারি। তো এখানে সরণকে যদি আমরা এই L দ্বারা প্রকাশ করি, অর্থাৎ দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করি, তাহলে কাজ নির্ণয়ের সূত্রটা হবে W = Fl। কোনো সমস্যা নেই, আমরা বলে দেব যে সরণ হচ্ছে L, বা যতটুকু সেটা দূরত্ব অতিক্রম করেছে বা দৈর্ঘ্য অতিক্রম করেছে সেটার মান L। অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে বা কতটুকু সরণ হলো তাকে বল দিয়ে গুণ দিলেই কাজের মান পাওয়া যায়। তো আমরা দেখি আমাদের প্রথম যে পিস্টনটা C1, সেই পিস্টনের কাজের মানটা। তো এখানে আমরা কি কি পেলাম। তো কাজ নির্ণয় করতে আমরা জানি বল দরকার, আমরা F1 পেলাম 500 নিউটন। তারপরে কি দরকার, সরণ বা দূরত্ব দরকার, সেটা আমরা এই অংশ দিয়ে আমরা দেখতে পাই যে এই পিস্টনে বল প্রযুক্ত হওয়ার ফলে সেটা এখানে নেমে গেছে।
অর্থাৎ দূরত্ব অতিক্রম করেছে 5 সেন্টিমিটার। তো যেহেতু সেটা প্রথম সিলিন্ডার, এর জন্য আমরা যদি L1 দ্বারা প্রকাশ করি তো লিখতে পারি 5 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। আমরা আরো আগে বলেছিলাম যে আমরা এককের যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করব। পদ্ধতিগুলো ছিল MKS, CGS, FPS। আমরা এখানে যে তথ্যগুলো দেয়া আছে সবগুলো MKS পদ্ধতিতে, যেমন মিটার দেয়া আছে, নিউটন দেয়া আছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সেন্টিমিটারকেও আমাদেরকে মিটারে নিতে হবে। সবগুলো যদি সেন্টিমিটারে দেয়া থাকতো তাহলে, বা এই সিজিএস এ দেয়া থাকতো তাহলে আমরা সিজিএসই সমাধান করতে পারতাম। যেহেতু এখানে মিটার আছে, নিউটন আছে, এর জন্য এই 5 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। আমরা সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে আমাদেরকে 500 দিয়ে ডিভাইড করতে হয়। আমরা জানি 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। অর্থাৎ ছোট এককে যদি বড় এককে প্রকাশ করতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। আর বড় এককে ছোট এককে নিতে গেলে গুণ দিতে হবে। তো এই ক্ষেত্রে সেন্টিমিটার দেয়া আছে, সেটাকে আমরা মিটার নিতে চাই। তো মিটারে নিতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 ডিভাইডেড বাই 100 মিটার ইকুয়ালস টু 0.05 মিটার। আমরা পেয়ে গেলাম এই ছোট পিস্টনের প্রযুক্ত বল এবং সরণ। এবার যদি আমরা কাজের পরিমাণের কথা বলি তো আমরা লিখে দিতে পারি W ইকুয়ালস টু বা W1 ইকুয়ালস টু F1 L1। F1 এর মান হচ্ছে 500, L1 এর মান হচ্ছে 0.05। এবার 500 এবং 0.05 যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে রেজাল্ট আসে 25। এই 500 ছিল নিউটন আর 0.05 ছিল মিটার, 25 নিউটন মিটার। আমরা জানি 1 নিউটন মিটার ইকুয়ালস টু 1 জুল। কাজের এককে জুল দ্বারা প্রকাশ করা হয়। তো 1 নিউটন মিটার সমান হচ্ছে 1 জুল। তো আমরা নিউটন মিটারের পরিবর্তে জুল লিখতে পারি, ইকুয়ালস টু 25 জুল। অর্থাৎ এই C1 সিলিন্ডারে কাজের পরিমাণ আমরা বের করলাম 25 জুল। এবার আমাদেরকে বের করতে হবে C2 সিলিন্ডারে কাজের পরিমাণ কত, তাহলে আমাদের সমাধান শেষ। আচ্ছা, এবার একটা বিষয় লক্ষ্য করো যে C1 সিলিন্ডারে বল প্রযুক্ত হওয়ার ফলে পিস্টন কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা দেওয়া ছিল। C2 সিলিন্ডারে অনুভূত বল আমরা পেয়েছি 15,000 নিউটন। কিন্তু এই অনুভূত বল শুধু দেয়া আছে, কিন্তু পিস্টন কতটুকু উপরে উঠল বা কতটুকু পিস্টন সরল সেটা আমাদেরকে দেয়া হয়নি। তো এই ক্ষেত্রে আমরা এই পিস্টনটি কতটুকু সরেছে ও কতটুকু সরণ হয়েছে সেটা আগে বের করব। এই পিস্টন কতটুকু সরণ হয়েছে বের করার জন্য আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে। আমরা ধরি যে তরল ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অসংকুচিত তরল, অর্থাৎ সংকুচিত না, সংকুচিত হলো না, বল প্রযুক্ত হওয়ার ফলে তরল সংকুচিত হয়নি। অসংকুচিত তরলের জন্য এই পিস্টনের যতটুকু অবনমন হয়েছে, অর্থাৎ যতটুকু নিচে নেমেছে, অর্থাৎ এর আয়তন দ্বিতীয় পিস্টনের যতটুকু উপরে উঠেছে অর্থাৎ দ্বিতীয় পিস্টনের আয়তনের সমান। সহজ কথা হচ্ছে, যদি তরল অসংকুচিত তরল অর্থাৎ বল প্রয়োগের ফলে যদি তরল সংকুচিত হয় না, তাহলে ছোট পিস্টনের আয়তন এবং বড় পিস্টনের আয়তন সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি
যদি অসংকুচিত তরল ব্যবহার করা হয়, আমরা ধরলাম যে অসংকুচিত তরল, এই ক্ষেত্রে আমরা এই অসংকুচিত তরল ধরে আমরা কাজ নির্ণয় করব। অসংকুচিত তরল ধরে আমরা কাজ নির্ণয় করব। তো এই ক্ষেত্রে ছোট পিস্টনের যতটুকু আয়তন হয়েছে নিচে নামার জন্য যতটুকু আয়তন হয়েছে, উপরে ওঠার জন্য তরলের ততটুকুই আয়তন হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা জানলাম যে এই পিস্টনের কাজের পরিমাণ 25 নিউটন, সেটা আমাদের জানা। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে লিখে দিতে পারি, ধরা যাক সিলিন্ডারটিতে অসংকুচিত তরল ব্যবহার করা হয়েছে, এর জন্য C1 এর আয়তন এবং C2 এর তরলের আয়তন সমান। এই কথাটা তোমরা লিখে দিতে পারো, অথবা যদি আমরা এখন লিখে বা সংক্ষেপে লিখে ফেলি তাও লেখা যেতে পারে। অর্থাৎ আমরা যদি ধরি দ্বিতীয়ত C2 যে পিস্টন বা C2 সিলিন্ডারের যে পিস্টন, এর সরণ হয়েছে, ধরি C2 পিস্টনের সিলিন্ডারের, অর্থাৎ দ্বিতীয় সিলিন্ডারের ধরি, সিলিন্ডারের সরণ সমান হচ্ছে L2। আমরা সংক্ষেপে লিখে ফেললাম যে দ্বিতীয় সিলিন্ডারের পিস্টনের সরণ L2, সিলিন্ডারের পিস্টনের সরণ L2। তো এই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের C1 সিলিন্ডারের তরলের যে আয়তন হবে, C2 সিলিন্ডারের তরলের আয়তন সমান হবে। তো সুতরাং আমরা লিখতে পারি A2L2 equals to A1L1, অর্থাৎ দ্বিতীয় পিস্টনের তরলের আয়তন সমান হচ্ছে প্রথম পিস্টনের তরলের আয়তন। আমরা এই জাতীয় প্রবলেমগুলো এভাবে সলভ করে নিতে পারি। এখান থেকে আমরা L2 বের করতে পারি, বা L2 equals to A1L1 divided by A2। তো আমরা জানি A1 এর মান দেয়া আছে, A2 এর মান দেয়া আছে, আমরা একটু আগে L1 এর মান নির্ণয় করে ফেলছি। তো এখানে আমরা L1 এর মানও দেয়া আছে, আমরা যদি A1 এর মান 0.09 ইন্টু 0.05 পেয়েছিলাম মিটার এককে, আর সেটা হচ্ছে 2.7 মিটার। এই অংশটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই যে মানটা পাই সেটা আমরা এখানে লিখে ফেলব। অর্থাৎ এখানে যে মানটা আমরা পেতে পারি 1/600 মিটার, আমরা এই আকার লিখে ফেললাম। আমরা সেটাকে আমরা অত ক্যালকুলেশন করতে পারি, 1 কে 600 দিয়ে ডিভাইড করলে একটা রেজাল্ট আমরা পেয়ে যাব। এবার আমাদেরকে বের করতে হবে এই পিস্টনের কাজ। তো কাজ নির্ণয়ের জন্য আমাদের আগের যে সূত্রের কথা বলেছিলাম, অর্থাৎ W2 equals to F2L2, যেহেতু আমরা L2 মান পেয়েছি, W2 equals to F2L2। তো এই ক্ষেত্রে F2 এর মান হচ্ছে 15,000 1/600। এই ক্যালকুলেশন করার পরে আমরা পাবো 25 জুল, আগের মতোই। অর্থাৎ নিউটন মিটারে যদি আমরা পাই নিউটন মিটার, সেটাকে 25 জুল লেখা যাবে। আমরা C1 সিলিন্ডারে যে মানটি পেয়েছিলাম, অর্থাৎ যে কাজের যে মানটি W1 যা হয়েছিল 25 জুল, C2 সিলিন্ডারেও আমরা কাজের পরিমাণ W2 দেখলাম 25 জুল। তো এই ক্ষেত্রে আমাদের W1 equals to W2, অর্থাৎ কাজের পরিবর্তন হবে না। আমাদেরকে বলা হয়েছিল যে তথ্য অনুসারে উভয় পিস্টনের কাজের পরিবর্তন হয়েছে কিনা। আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে C1 সিলিন্ডারে যতটুকু কাজ পেয়েছিলাম, C2 সিলিন্ডারেও একই রকম কাজ পেয়েছি। সুতরাং আমরা বলবো কাজের মানের কোনো পরিবর্তন হয়নি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ বিষয়গুলো বুঝে বুঝে সমাধান করতে হবে।
একটা প্রবলেম বুঝে সলিউশন করার পরে অন্য প্রবলেমগুলো সহজে সলিউশন করা যাবে। তো এই ক্ষেত্রে আমি যদি আরেকটু বলি, কাজের পরিমাণ, আমরা প্রথমে যেহেতু কাজ উল্লেখ করা হয়েছিল, তো কাজ নির্ণয়ের সূত্র আমরা জানি W সমান হচ্ছে Fs। F হচ্ছে বল, S হচ্ছে সরণ। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কাজ নির্ণয়ের জন্য বল লাগবে, সরণ লাগবে। তো উদ্দীপকে কি দেয়া আছে? উদ্দীপকে দেয়া আছে বল, সরণ দেয়া আছে। তো আমরা এই পিস্টনে খুব সহজেই আমরা W1 বের করে ফেলছি, অর্থাৎ F1 L1 দিয়ে। তো দ্বিতীয় পিস্টনের কাজ বের করতে হবে। যেহেতু প্রথম পিস্টনের সরণ L1 ধরেছিলাম, দ্বিতীয় পিস্টনে W2 ধরি, F2 L2 ধরি। আরো L1 বা S1 ধরা যেতে পারে, বা আরো অন্যান্য প্রতীক ধরা যেতে পারে, এটা কোনো বিষয় না। এখানে L1 হয়েছে, L প্রাইম দিতে পারি, এখানে 2 দিয়েছে আমাদের সুবিধার জন্য। এটা সুবিধার জন্য 1, 2 প্রাইম এগুলো আমরা ব্যবহার করি। এই 2 নং পিস্টনে গিয়ে দেখা গেল L2 নেই, তো আমাদেরকে L2 নির্ণয় করতে হবে। তো L2 নির্ণয়ের জন্য আমরা উদ্দীপকের দিকে তাকাবো যে L2 কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা ধরবো যে এই সিলিন্ডারের যে তরল ব্যবহার করা হয়েছে সেটা অসংকুচিত তরল, ধরে আমরা L2 নির্ণয় করব। তো অসংকুচিত সংকুচিত যদি বল প্রয়োগে না হয়, তাহলে এই পিস্টনের বল প্রযুক্ত হওয়ার ফলে যতটুকু এই পিস্টনের তরলের যতটুকু আয়তন হবে, ঠিক 2 নং পিস্টনে অর্থাৎ এই যে C2 পিস্টনেও একই আয়তন হবে। আমরা পেয়ে গেলাম একটা সূত্র। সমাধানের দিকে আমরা অগ্রসর হতে পারি। যেহেতু আয়তন সমান, আমরা লিখতে পারি F2 A2 সমান হচ্ছে F1 A1। বাস হয়ে গেল। আমরা L2 L1 আমরা পেয়ে গেলাম এই L2 মান। অর্থাৎ এই মান দুটিকে যদি আমরা F1 L1 কে যদি আমরা F2 দিয়ে ডিভাইড করি, তাহলে L2 মান পেয়ে যাব। এভাবে আমরা L2 মান পেয়ে গেলাম। তারপরে L2 এর মান আমরা এই সূত্রে বসিয়ে দেব। বসানোর পরে যে রেজাল্ট আসবে, অর্থাৎ 25 জুল, 25 জুল। কাজের পরিবর্তন হয়নি। এবার যদি 25 না এসে অন্য কোনো মান আসতো, 25 না এসে যদি অন্য কোনো মান আসতো, তাহলে আমরা বলতাম হ্যাঁ, উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে। তথ্যানুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা আমরা বলতাম হ্যাঁ হ্যাঁ কাজের পরিবর্তন হয়েছে, উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে। আর যদি সমান মান আসে, তাহলে কাজের পরিবর্তন হয়নি। সমান মান না আসলে কাজের পরিবর্তন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে এই জাতীয় যত সমস্যা আছে সেই সমস্যাগুলো বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করবে। বেশি বেশি অনুশীলন করার চেষ্টা করো। পদার্থবিজ্ঞান বিষয় বেশি বেশি এক্সারসাইজ করলে বিষয়টি তোমাদের কাছে আরো সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো একটা টপিকস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।